মিক আর্ট এফএম, মাটি ও মানুষের কাছে। আজ 11 জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ, 25 মে 2021 খ্রিস্টাব্দ এবং 12 শাওয়াল 1442 হিজরি। শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার বিকেলের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাইহিম কবির রাতুল। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। দেশে করোনায় একদিনের ব্যবধানে 40 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1675 জন, গাইবান্ধা শনাক্ত 2 জন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী আজ। শিশুদের পাঠ্য বইয়ে তার রচনাশৈলীর সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন গাইবান্ধার সাহিত্যপ্রেমীরা। জলবায়ু পরিবর্তন জড়িত নদী ভাঙন মোকাবেলায় বরাদ্দ দাবি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা, গতিপথ পরিবর্তন না করলে বাংলাদেশ উপকূলে প্রবেশের আশঙ্কা নেই। এবং টাইগারদের দেয়া 247 রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা, জিতলেই বাংলাদেশের সিরিজ জয়। নতুন লিগ চালু করেছে উয়েফা। শুনছিলেন শিরোনাম। সংবাদটি 98.8 FM সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 40 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,441 জনে। এছাড়া একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন 1,675 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 7,92,196 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 1,279 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 7,32,810 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি রতন সরকারের কাছে। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 2 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো 1,748-এ। এদের মধ্যে 20 জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,701 জন, আর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 27 জন। এছাড়া জেলায় কোয়ারেন্টিনে ব্যক্তি সংখ্যা শূন্যতে অবস্থান করছে। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন রতন সরকার। এদিকে করোনা সংক্রমণ রোধে দেশে উপহার হিসেবে পাওয়া চীনের সিনোফার্মের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এতে প্রথম ব্যক্তি হিসাবে টিকা গ্রহণ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা। টিকা গ্রহণকারীদের 7 থেকে 10 দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর চীন থেকে পাওয়া উপহারের 5 লাখ ডোজ টিকা 2.5 লাখ মানুষকে দেয়া হবে। এরপর চীনের সঙ্গে পুরোপুরি চুক্তি সম্পূর্ণ হলে সারা দেশে গণহারে টিকা প্রয়োগ শুরু হবে বলেও জানান মন্ত্রী। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 16,79 লাখ। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,86,909 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 14,93,86,057 জন। এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এ দেশটিতেই। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী আজ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1306 বঙ্গাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন কবি। ছোটবেলা থেকেই কবিতা লিখে পান বিদ্রোহী কবির খেতাব। বাংলা সাহিত্যে তথা সাংস্কৃতিক অঙ্গনে কবিতা, ছড়া, গল্প, নিবন্ধন, উপন্যাস, গান দিয়ে করেছেন সমাদৃত। এর মধ্যে তার লেখা কবিতাগুলো এখনও সমানভাবে অনুপ্রাণিত করে বর্তমান প্রজন্মের শিশুদের। তবে নজরুলকে আরও জানতে পাঠ্য বইয়ে তার রচনাশৈলীর সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন গাইবান্ধার সাহিত্যপ্রেমীরা। সাগরিকা রায়ের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখন শৈলীতে বরাবরই প্রকাশ পেয়েছে দ্রোহ, দুঃখ, কষ্ট, সুখ, প্রেম, প্রতিবাদী কণ্ঠ। এগুলো আমাদের মাঝে জাগিয়েছে সমাজ জাগরণের চেতনা।
আর এই আদর্শ বেশি অনুপ্রাণিত করেছে তরুণ প্রজন্মের শিশুদের। আমি ছোটবেলা থেকে কবিতা পড়তে ভালো লাগে। আমি কাজী নজরুল ইসলামের বৃদ্ধ কবিতাগুলো বেশি পড়ি, এগুলো পড়তে আমার ভালো লাগে। আমি ছোটবেলা থেকে কবিতা পড়ি, আমার কবিতা পড়তে খুব ভালো লাগে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাগুলো আমার খুব ভালো লাগে, এগুলো আমি বেশি পড়ি। গাহি সাম্যের গান, এমনই সব সাম্যবাদী চেতনাও জাগিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু তার রচনাশৈলী সম্পর্কে এখনও অবগত নন অনেকেই। তাই সবাইকে নজরুল পাঠে মনোযোগী হওয়ার কথা বলেন আবৃত্তি শিল্পী অমিতাভ দাস হিমুন। আমরা শাসক আর শোষকের শৃঙ্খল ভাঙার কথা বলি, তাহলে তার বিদ্রোহী কবিতা আমাদেরকে পড়াতে হবে। আর তিনি যদি সৃষ্টির কথা যদি বলি, তাহলে আমাদেরকে সৃষ্টি সুখের উল্লাসে কবিতা জানতে হবে। তিনি যে একজন পুরোপুরি অসাম্প্রদায়িক মানুষ, তিনি একজন মানবতাবাদী মানুষ। তিনি মনে করতেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই বিষয়গুলো জানাতে হলে নজরুল পাঠে আমাদের নতুন প্রজন্মকে মনোযোগী করতে হবে। এদিকে বড়দের পাশাপাশি ছোটদের জন্য অসংখ্য কবিতা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম, যা এখনো জানে না তরুণ প্রজন্মের শিশুরা। এজন্য পাঠ্য বইয়ে তার রচনাশৈলীর সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন শিশু সাহিত্যিক আবু জাফর সাবু। ওনাকে বলা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি মানে যে শুধু বিদ্রোহমূলক কবিতাই লিখেছেন তা নয়, অন্য নানা ধরনের কবিতা তিনি লিখেছেন। ছোটদের জন্য তার কবিতাগুলো সুন্দর সুন্দর কবিতা তার রয়েছে, যেমন খাদু দাদু, কাঠবিড়ালি, আরো বহু কিছু সুন্দর সুন্দর ছড়া কবিতা কিন্তু সে লিখেছে। আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের যে পাঠ্যক্রমে যে বাংলা বইটা থাকে বা দ্রুত পঠন যেটা থাকে, তাতে নজরুলের লেখা সম্পৃক্ত করা, তার জীবনী সম্পর্কে লেখাটা বাধ্যতামূলক করা। কবির শুধু কবিতা নয়, তার রচিত গল্প, নাটক, গান, প্রবন্ধ, গজল আজও চিরভাস্বর সাহিত্যপ্রেমীদের মনে। সেই সাথে তার সংগ্রামী জীবনের গল্প বাস্তবিক চিন্তাধারাকে করছে আরো গতিশীল। বিদ্রোহী কবি 1383 সালের 12 ভাদ্র মৃত্যুবরণ করেন। ইচ্ছে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবিকে সমাহিত করা হয়। সাগরিকা রায়, রেডিও সারবালা, গাইবান্ধা। গাইবান্ধায় জলবায়ু পরিবর্তনজনিত নদী ভাঙন, পৌনপুনিক বন্যা, বাস্তুচ্যুতি, স্থানান্তর দারিদ্র্য মোকাবেলায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সংবাদ সম্মেলনে গাইবান্ধা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গাইবান্ধা সদর উপজেলা জলবায়ু পরিষদ। এতে অংশগ্রহণ করেন কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির, সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মাওলা, কুপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ 12টি ইউনিয়ন পরিষদের সচিবরা। এ সময় 13টি ইউনিয়নের স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে সকল নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ। আবহাওয়া অফিস জানিয়েছে ঘন্টায় 21 কিলোমিটার গতি নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়টি যদি গতিপথ পরিবর্তন না করে তবে বাংলাদেশের উপকূলে প্রবেশের আশঙ্কা নেই। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল ভোর নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। আর ওই দিনই ভারতের পশ্চিমবঙ্গ তথা ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। এবার খেলার প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 247 রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত 6 ওভারে 1 উইকেট হারিয়ে 24 রান সংগ্রহ করেছে দলটি। আজ দুপুরে শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল, যেখানে টসে জিতে ব্যাটিংয়ে নেমে উইকেট হারিয়ে 246 রান তুলতেই গুটিয়ে যায় টাইগাররা। এ ম্যাচ জিতলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজের জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ, এখন পর্যন্ত এ দুটো লিগই ছিল উয়েফার মূল দুটি আসর। উয়েফার র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা দেশগুলো থেকে 80টির মতো ক্লাব অংশ নিত এই আসর দুটিতে। এবার ইউরোপা কনফারেন্স লিগ নামে আরও একটি টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দিল উয়েফা। মূলত উয়েফার নিচু র্যাঙ্কিংয়ের দেশগুলোকে সুযোগ দিতে এই টুর্নামেন্টের আবির্ভাব বলে দাবি করছেন উয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই।
শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনায় একদিনের ব্যবধানে 40 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1675 জন, গাইবান্ধায় শনাক্ত 2 জন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী আজ। শিশুদের পাঠ্য বইয়ে তার রচনা শৈলীর সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন গাইবান্ধার সাহিত্যপ্রেমীরা। গাইবান্ধায় জলবায়ু পরিবর্তনজনিত নদী ভাঙন মোকাবেলায় বরাদ্দ দাবি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারা দেশের সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা, গতিপথ পরিবর্তন না করলে বাংলাদেশ উপকূলে প্রবেশের আশঙ্কা নেই। এবং টাইগারদের দেয়া 247 রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা, জিতলেই বাংলাদেশ সিরিজের জয়, নতুন লিগ চালু করছে উয়েফা। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newssarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া বিকেলের সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রায়হান কবির রাতুল। শুভ বিদায়।